কৃষ্ণগহ্বর, কৃষ্ণগহ্বর। না 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 না, অন্ধকার, খুব অন্ধকার, চারপাশে মরা পচা গন্ধ। না 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 না, ওই ওই এগিয়ে আসছে সব। যাও 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 যাও, ও জায়গায় আমি আর যাব না, ওই জায়গায় আমি আর যাব না। শুনতে পাচ্ছেন ওই বাপ মা মরা ছোট ভাইটার আমার কি দশা হয়েছে। সারাদিন প্রলাপ বকে চলেছে, মাঝে মধ্যে পাগলামি এমন চরমে ওঠে যে সামলানো কঠিন হয়ে পড়ে। আমি একটিবার ভিতরে যাব। ওকে ওকে, কাকে ধরে এনেছিস? কৃষ্ণগহ্বর, কৃষ্ণগহ্বর, কালো জমাট অন্ধকার। শীতের সময় দিনের আলোর কার্পণ্য দেখলে বেজায় রাগ হয়। ঝুপ করে যে কখন সন্ধে ঘনিয়ে আসে বোঝা বড়ই কঠিন। আরে চারিমা। কাকা বাবু, আপনি? তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম। ঠাকুরমশাই বাড়ি আছেন তো? হ্যাঁ হ্যাঁ আছেন, আপনি যান। তারানাথের বাড়ি যখন পৌঁছলাম তখন বিকেল গড়িয়ে সন্ধে। ঘরের দরজা সামান্য ভেজানো ছিল, একটু ঠেলতেই খুলে গেল। দেখলাম গায়ে শাল আর গলায় মাফলার জড়িয়ে তারানাথ চৌকির উপর একখানা ট্রাঙ্কে কি যেন করছে। আমার পায়ের শব্দ কানে যেতেই পিছন মোড়া অবস্থায় বলল, এসো বিভূতি এসো। তা তোমার সাগরেদটি কোথায়? ঠিক আপনার পিছনে। ঘাড় ঘুরিয়ে দেখলাম ইতিমধ্যেই কিশোরী সেখানে এসে হাজির হয়েছে। তা ওই ট্রাঙ্ক গুছিয়ে কোথায় গা ঢাকা দিচ্ছেন শুনি? তারানাথ এইবার হাতের কাজ থামিয়ে হাসতে হাসতে সামনে ঘুরল। তা তোমরাও চলো না, দুদিন না হয় আমার সাথে শীত ঘুম দিয়ে নেবে, ক্ষতি কি? পরশু তো আবার ইংরেজি নতুন বছর শুরু, চারিও যাচ্ছে। কোথায় যাচ্ছেন ঠাকুরমশাই? লাল মাটির জায়গা, বাঁকুড়ার চটাকপুর গাঁয়ে। সাধনার একটা সময় বেশ কিছুদিন আমি সেখানে কাটিয়েছিলাম। সেই সূত্রে কিছু চেনা পরিচিতি আজও আছে। তাই ভাবলাম চারিকে নিয়ে একবার ঘুরে আসি। তোমরা দুজনও চাইলে যেতে পারো আমাদের সঙ্গে। বেড়ে প্রস্তাব দিয়েছেন তো? তা কি বিভূতি, তুমি যাচ্ছ তো? মাথা নেড়ে সম্মতি জানালাম। ব্যাস, সবাই মিলে যাচ্ছি যখন, এইবার শীতের বনভোজনটা ওইখানেই সেরে নেব তাহলে, নাকি? হ্যাঁ, সে হতেই পারে। চলো হে বিভূতি, আজ ঠাকুর মশাই বেজায় ব্যস্ত, আজ আর কপালে গল্প জুটবে না। বাড়ি ফিরে গোছগাছটাই বরং সেরে ফেলি। পরদিন ভোরে ট্রেনে চড়ে যখন বাঁকুড়া স্টেশনে নামলাম তখন দুপুর। তবে শীতকাল হওয়ার দরুন সূর্যের তেজও বেশ লাগছে। স্টেশনের বাইরে একটা ভ্যানে উঠে মিনিট 10-এর মধ্যেই আমরা চারজন এসে পৌঁছলাম চটাকপুর গাঁয়ে। মিঠে রোদ গায়ে মেখে লাল মাটির পথ ধরে কিছুটা হাঁটার পর তারানাথের পিছু পিছু আমরা এসে দাঁড়ালাম একটা বাড়ির সামনে। ছাপোষা গ্রাম্য বাড়ি, উঠোনে বসে 60 এক বৃদ্ধা বড়ি রোদে দিচ্ছেন। কেমন আছেন? কে তোরা? ভালোই আছি। বিনি কেমন আছে এখন? সে বেশ আছে। বস বস, দুটো পান্তাদি খা। না পিসিমা, আজ বনভোজন করব বলে এসেছি। ভয়ঙ্কর এক প্রেতের হাত থেকে ওনার নাতনিকে বাঁচিয়েছিলাম একবার, পরে তোমাদের বলবো সে সব কথা। বেশ কিছুক্ষণ সেই বৃদ্ধার উঠোনে কথাবার্তার পর প্রয়োজন মতো কিছু বাসনপত্র নিয়ে আমরা নদীর ধারে একখানা ফাঁকা জায়গা দেখে চাদর বিছিয়ে বসলাম। বাবা মশাই, আপনারা কথা বলুন, আমি রান্নার ব্যবস্থা করি। উনুন সাজাচ্ছি, হঠাৎ কানে এলো একটা প্রচার। মরণকূপের খেলা, মরণকূপ, কেদুখালি মাঠে 7 দিন ব্যাপী মরণকূপের প্রদর্শনী সম্পূর্ণ বিনামূল্যে। তাড়াতাড়ি গিয়ে দেখে আসুন মরণকূপের খেলা, মরণকূপ।
তিনজন বসে আছি, তারানাথ বলল, মরণকূপ। এই মরণকূপ, অন্ধকূপ, কি মিল! আর এই কূপ যে কতটা ভয়াবহ হতে পারে তা সেবার টের পেয়েছিলাম। একটা জোরদার গল্পের আঁচ পাচ্ছি বলে মনে হচ্ছে, শুরু করুন তাহলে। ইতিমধ্যেই চারি এসে কিছু কমলালেবু রেখে গেল। তার থেকেই একটা ছাড়িয়ে মুখে পুরে তারানাথ বলতে শুরু করল, তোমরা দশমহাবিদ্যা শব্দটার সাথে পরিচিত? দু একবার শুনেছি মাত্র, কিন্তু তেমন পরিচিতি নেই। আপনি বুঝিয়ে বলুন বরং। মহাবিদ্যা বা দশমহাবিদ্যা সনাতন ধর্মে দেবী অর্থাৎ দিব্যজননী নিরাকার আদ্যা শক্তি পার্বতীর সাকার 10টি বিশেষ রূপের সমষ্টিগত নাম। সেই 10 রূপকে চাক্ষুষ দর্শন করতে একবার ঘর ছেড়েছিলাম। তখন সাধন ভজন করে আমি কিছু ক্ষমতা লাভ করেছি। বেশভূষা দেখেও লোকজন কিছু ভক্তি শ্রদ্ধা করে। এমনই একদিন চলতে চলতে এসে পৌঁছই এক গ্রামে। পথের ধারের ফলকে দেখলাম লেখা মানহাট। দুদিকে ধানের খেতে পাক ধরেছে, আর মধ্যিখান থেকে মেঠো পথ এঁকে বেঁকে বহু দূর চলে গেছে। চাঁদি ফাটা রোদে চারপাশ তেতে উঠলেও শীতের দুপুরে তা বেশ গা সওয়া হয়ে গিয়েছিল। একটা বট গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছি। হঠাৎ একজন লোক, পরনে হাঁটু অবধি আধময়লা ধুতি, গায়ে একখানা শাল জড়ানো, আমার পাশে এসে বসল। এই গায়ে নতুন বুঝি? হ্যাঁ, আগে তো আপনাকে কখনো দেখিনি। হ্যাঁ, এই গ্রাম আমার অপরিচিত। তা মশাইয়ের কি করা হয়? হ্যাঁ, বেশভূষা দেখে তো বাউন্ডুলে বলেই মনে হচ্ছে। আমি সাধক মানুষ, ঈশ্বরের সাধনা করি, মাঝে মধ্যে জ্যোতিষ চর্চাও করি বটে। তা বেশ বেশ। আমি গঙ্গা। দেখুন তো দেখুন তো একবার আমার হাতখানা। তখন মোটেই এসবের ইচ্ছে ছিল না। এক প্রকার বাধ্য হয়েই গঙ্গার হাতখানা দেখতে বসলাম। একবার তাকাতেই কিছুটা চমকে উঠলাম। তার হাতের রেখার ঠিক মাঝখানে একটা কালো বৃত্ত। সেই বৃত্ত ধীরে ধীরে গাঢ় হতে হতে একসময় মিলিয়ে গেল। এইবার তার কপালের দিকে তাকালাম। ঠিক একই রকম একটা কালো বৃত্ত সেখানেও ক্রমশ গাঢ় হতে হতে একসময় মিলিয়ে গেল। অশুভ কিছুর ইঙ্গিত টের পেলাম ঠিকই, কিন্তু স্পষ্ট কিছু আন্দাজ করতে পারলাম না। কি দেখলেন? তেমন কিছুই নয়, তবে সূর্যাস্তের পর বাড়ির বাইরে খুব একটা কাজ রাখবেন না। অন্ধকারে আপনার একটা ফাড়া আছে দেখছি। এক ঝটকায় হাতটা টেনে কিছুটা তাচ্ছিল্যের সাথেই লোকটি বিদায় নিল। এরপর সারাদিন গ্রামে ঘুরে সন্ধে হতেই এসে দাঁড়ালাম নির্জন এক প্রান্তরে। আধনিভু কিছু চিতা দেখে সেটি যে আসলে শ্মশান তা বুঝতে অসুবিধে হলো না। সেখানেই একটা নিম গাছের তলায় ঠেস দিয়ে বসলাম। পথের ক্লান্তিতে কখন যে চোখ লেগে গেছে খেয়ালই ছিল না। গায়ে 2-1 ফোঁটা ঠান্ডা জল এসে পড়তেই ধরফর করে উঠে দাঁড়ালাম। আরে, এই অসময় আবার বৃষ্টি! তাড়াতাড়ি পা ফেলে এগোতে যাব কিনা টের পেলাম পায়ের তলায় মাটি নেই, আমি শূন্যে ভাসছি। তখন এক অদৃশ্য বাঁধন আমাকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। নিজের সর্বশক্তি দিয়ে সেই বন্ধন ভাঙার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না।
কে তুমি? কে তুমি? সামনে এসো, সামনে এসো বলছি। অবশ্যই অবশ্যই আসবো জ্যোতিষী মশাই, অত ব্যস্ত হবেন না। গলার স্বরটা খুব চেনা। দেখলাম মেঘের গর্জন আর বৃষ্টি শুরু হয়েছে ঠিকই, কিন্তু তা আমাকে স্পর্শ করছে না। বুঝলাম সবটাই মায়া। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল, আর সেই অন্ধকারে স্পষ্ট হলো একটি চেহারা। আরে, এই যে গঙ্গা, সকালের দেখা সেই লোকটা। দিব্যি শূন্যে ভেসে আছে, তবে চেহারার আমূল পরিবর্তন হয়েছে তার। পোশাক দেখে এখন তাকে কাপালিক বলা চলে। বড্ড কষ্ট হচ্ছে তারানাথ জ্যোতির্বিদের, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। কে তুই? কি তোর আসল পরিচয়? আর আমার নামই বা জানলে কি করে? আমি গঙ্গা। বড্ড তাড়াতাড়ি ভুলে গেলেন দেখছি। মিথ্যে! তুই কোনো সাধারণ মানুষ নোস। মন্ত্র পড়ে গঙ্গার চারপাশে বন্ধন গণ্ডি আঁকার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। বারংবার চেষ্টা করেও ব্যর্থ হলাম। ঠিক 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 ঠিক, আমি সাধারণ মানুষ নই। বলুন তো, বলুন তো আমি কি? দেখি আপনার শক্তি। কে এই গঙ্গা? এর আসল পরিচয় আমাকে জানতেই হবে। আগের দিনের ন্যায় গ্রামের রাস্তায় ঘুরতে ঘুরতে কিছু দূরে এক কুঁড়ে ঘরের সামনে যেতেই দেখলাম একজন লোক কপালে হাত দিয়ে পা ছড়িয়ে বসে আছে। আমাকে দেখতেই পরম ভক্তিতে দুহাত জোর করে উঠে দাঁড়ালো। কে বাবা আপনি? দেখে তো সাধক মানুষ মনে হচ্ছে। আমি তারা না। কৃষ্ণগহ্বর, কৃষ্ণগহ্বর। না 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 না, অন্ধকার, খুব অন্ধকার, চারপাশে মরা পচা গন্ধ। না 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 না, ওই ওই এগিয়ে আসছে, এগিয়ে আসছে সব। যাও 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 যাও, ও জায়গায় আমি আর যাব না। ওই জায়গায় আমি আর যাব না। মানে ও ও কিছু নয়। সমস্যা লুকিয়ে রাখার জিনিস নয়, তাতে গন্ডগোল আরো বাড়ে বই কমে না। আপনি আমাকে বলতে পারেন। আমি মাধব। সংসারে মানুষ বলতে আমি আর আমার ছোট ভাই, কিন্তু কদিন যাবৎ সেই ভাইটাও আমার ওই পাগলের মতো প্রলাপ বলে চলেছে। আমি একটিবার ভিতরে যাব। ঘরের ভিতরে ঢুকতেই আমার চোখ কপালে উঠল। ঘরের সমস্ত কিছু এদিক ওদিকে ছড়ানো। চৌকির উপর অনবরত যে প্রলাপ বলে চলেছে সে আর কেউ নয়, গঙ্গা। কিন্তু আমাকে দেখেও গঙ্গার ব্যবহারে বিন্দু মাত্র পরিবর্তন হলো না। কিছুটা অবাক হলাম। কোথায় কাল রাতের সেই হিংস্র ভাব, আর এ যেন সম্পূর্ণ অন্য একটা মানুষ। মাধবকে নিয়ে বেরিয়ে এলাম বাইরে। কি বুঝলেন? আমি এক্ষুনি কিছু বলবো না, তবে এই সমস্যার সমাধান আমি বার করবই। সেই রাতেই শ্মশানের একটা শিরীষ গাছের নিচে সাধনায় বসলাম। মাটিতে সিঁদুর লেপে চার কোণায় 4টি শুকনো বেলপাতা রেখে গণ্ডি কাটলাম। সেই গণ্ডির মাঝে ডান হাত রেখে মন্ত্র পড়া শুরু করলাম। দেখলাম গণ্ডির সিঁদুরে
গঙ্গার মুখ ফুটে উঠেছে। মুখে চোখে যন্ত্রণার ভাব স্পষ্ট হলেও হিংসাত্মক এক চাহনি। কি কি জ্যোতিষী, হিসেব মিলছে না বোধ হয়। ভাবছো তো আমি কে, মানুষ নাকি অন্য কিছু? ভাবো ভাবো ভাবো। ঠিক তখনই আচমকা ধুলোর ঝড় সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিল। আবার মনঃসংযোগ করলাম দেবীর উদ্দেশ্যে। তারানাথ, বল, আমাকে স্মরণ করলি কেন? কে এই গঙ্গামা? কি এর আসল পরিচয়? সে উত্তর তোকেই খুঁজে বার করতে হবে। মন শান্ত কর, মনশ্চক্ষু জাগ্রত কর, পথের সন্ধান ঠিক পাবি। দেবী অদৃশ্য হতেই আমার আসনের ঠিক নিচের মাটি যেন হঠাৎ কেঁপে উঠল। প্রায় ছিটকে পড়লাম একপাশে। উঠে দাঁড়িয়ে আশেপাশে পড়ে থাকা একটা কাঠ আর কিছু শুকনো পাতা দিয়ে পাথরে পাথরে ঘষে আগুন জ্বালিয়ে হাঁটতে যাব, হঠাৎ আমার নজরে পড়ল একাধিক পায়ের ছাপ। সেগুলো লক্ষ্য করে এগিয়ে চললাম। এক সময় এসে দাঁড়ালাম এক পরিত্যক্ত ভাঙা মন্দিরের সামনে। চারধারে নোনা ধরা চারটি দেওয়াল বাদে আর কিছুই নেই। কেবল বিশাল আকার একটি কালী মূর্তি দাঁড়িয়ে আছে, আর ঠিক তার সামনে এসেই সেই পায়ের ছাপও উধাও হয়ে গেছে। আশ্চর্যের বিষয়, সেই মূর্তি আষ্ঠে পৃষ্ঠে গাছের শেকড় বাকড় দিয়ে বাঁধা। মাগো, তুমি পথ দেখাও মা, পথ দেখাও। কিসের শব্দ? খুব ক্ষীণ, তবে তবে এই শব্দের উৎস কোথায়? আশেপাশে তো জনমানব কেউ নেই। আর ঠিক তখনই দেবী মূর্তির হাত থেকে পেতলের খাঁড়াটা নিচে পড়তেই অদ্ভুত এক শব্দ হলো। কিছুক্ষণ চিন্তা করার পর মাথায় এক বুদ্ধি খেলে গেল। খাঁড়াটা তুলে আবারও একবার দেবী মূর্তির নিচে আর তারপর পাশের মাটিতে ফেলে দেখতেই আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। বুঝতে বাকি রইল না মূর্তির নিচের মাটি আদতেই ফাঁপা, তাই অমন বিকট শব্দ হচ্ছে। কিছুটা ঝুঁকে মাটিতে কান পাততেই শুনতে পেলাম ক্ষীণ কিছু আওয়াজ। আর তারপরেই হলো সেই চমৎকার। খাঁড়াটা প্রণাম করে মূর্তির হাতে স্থাপন করে মূর্তির বাঁধন খুলে দিতেই বিকট শব্দে চারপাশ কাঁপিয়ে সেই কালী মূর্তি আপনা হতেই সরতে লাগলো। হাত জোর করে মায়ের মন্ত্র জপতে লাগলাম। মূর্তি সম্পূর্ণ সরে যেতেই এগিয়ে গিয়ে দেখলাম একটা কুয়ো। অদৃশ্য কোনো জাদু বলে উপরের ঢাকনা সরে যেতেই অন্ধকার ছাড়া আর কিছুই নজরে এলো না। কালক্ষেপ না করে ঝাঁপ দিলাম, কিন্তু যখন মাটিতে এসে পড়লাম তখন চারপাশের মরা পচা গন্ধে গা গুলিয়ে উঠছে। উজ্জ্বল এক আলোয় ভরে আছে চারপাশ। এ যেন এক অন্য জগৎ। সার দিয়ে পড়ে আছে মৃতদেহের স্তূপ। শেষমেশ এসে পৌঁছালেন তাহলে? পিছন ফিরতেই দেখলাম গঙ্গা সেই ভয়ঙ্কর চেহারা শূন্যে ভাসছে। বল, কে তুই? বলবো না। স্বীকার করুন আপনি বেরোত। আপনার আরাধ্যার শক্তি আমার তুলনায় নগণ্য। কখনো না। দেবী শক্তির কাছে বাকি সব শক্তি তুচ্ছ। দেখ তবে। বলেই
সাথে করে আনা সেই কালী মূর্তির গলার শুকনো জবার মালা তার দিকে ছুঁড়ে দিতেই গঙ্গার রূপ পরিবর্তন হতে শুরু করল। ধীরে ধীরে তা এক কুৎসিত কদাকার কাপালিকের চেহারায় পরিণত হলো। চলে যাচ্ছে আমার সমস্ত শরীরে জ্বালা, নিবারণ কর বলছি। আগে বল তুই কে, কি তোর অভিসন্ধি? আমি কর্কটা কাপালিক। জীবিত অবস্থায় যোগ বলে আমি নিজের শরীর থেকে আত্মাকে মুক্ত করে নশ্বর শরীর নিজে হাতে দাহ করে মায়ের সাধনা শুরু করেছি। প্রথমটায় মা আমার ডাকে সাড়া না দিলেও পরে ছলনার দ্বারা আমি দেবীকে আবদ্ধ করি, আর তারপর থেকেই শুরু হয় আমার প্রেত সাধনা। তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেই জায়গার নাম কি জানিস? প্রেতকূপ। এ কূপে যে একবার আসে সে আর জীবিত ফিরতে পারে না। গঙ্গা কোথায়? ওই তো গঙ্গার আত্মা, আর ওর মতো এই গ্রামের আরো বহু মানুষের আত্মা এই কূপে বন্দী আছে, আর তাদের নশ্বর দেহ বাইরের জগতে হিংস্র প্রাণীর মতো জীবন কাটাচ্ছে। এইভাবেই সাধনার অন্তিম মার্গে পৌঁছে আমি হব সর্বশক্তিমান, প্রেত লোকে একচ্ছত্র অধিপতি। আমি কর্কটা কাপালিক, স্বয়ং মা কালী এখন আমার হাতে বন্দী নিয়ে। দেখলাম শত শত মৃতদেহের মাঝে শূন্যে ভেসে বেড়াচ্ছে অশরীরীর দল। ধীরে ধীরে সেই কলুষিত পরিবেশ আমার শরীরকে নিস্তেজ করে দিতে লাগলো। ঝোলা থেকে গুলঞ্চের ডাল আর কিছুটা গন্ধক মন্ত্র পড়ে ছুঁড়ে দিলাম তার দিকে। কাপালিক কিছুক্ষণের জন্য নিস্তেজ হলো ঠিকই, কিন্তু পর মুহূর্তেই সে মন্ত্র বলে আমাকে শূন্যে তুলে দিল। এবার কিছুটা পোড়া সর্ষে ছুঁড়ে দিতেই সে এক ঝটকায় মাটিতে নুইয়ে পড়ল। আমিও তৎক্ষণাৎ স্বাভাবিক অবস্থায় ফিরে মায়ের শরণে নিলাম। কিছুক্ষণের মধ্যেই মাটিতে আবার কম্পন শুরু হলো। চারিদিকের দেওয়াল ভেঙে পড়তে শুরু করলো। ধীরে ধীরে প্রকাশ পেল মায়ের ভয়ঙ্করী ঘাতক রূপ। গলায় মুন্ডমালা, দিক বসনা, হাতে খড়গ নিয়ে মা এক পা করে এগোচ্ছেন, আর কাপালিক ততই পিছিয়ে যাচ্ছে। তারানাথ, দেখ, মহাবিদ্যার প্রথম রূপে আমি কালী। তুই তো এই রূপের খোঁজেই এসেছিস। আর তুই কাপালিক, পাপী, আমাকে বন্দি করবি তুই? তুচ্ছ কাপালিক, আজই তোর শেষ সময় আসন্ন। বলতে বলতেই হাতের খড়গ কাপালিকের ভবলীলা সাঙ্গ করল। তারপর আর কিছুই মনে নেই। গ্রামের কিছু লোক শ্মশানের পাশে আমাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। সেই কালী মূর্তি আর প্রেতকূপ? ওই মূর্তি সেখানে আমি আর দেখতে পাইনি, আর সেই প্রেতকূপ এখন পরিত্যক্ত কুয়োয় পরিণত হয়েছে। পরে খোঁজ নিয়ে জেনেছি গঙ্গাও সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। মা যেমন সন্তানের সকল দোষ ক্ষমা করেন, তেমনি প্রয়োজনে শাসন করতেও পিছপা হন না। কি বুঝলে কিশোরী? বাবা মশাই, রান্না হয়ে গেছে, আপনারা চলুন। চলো কিশোরী, চলো বিভূতি, বনভোজনটা তাহলে শুরু করা যাক। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।